নমস্কার। নিজের কবিতা নিজেই পড়ে শোনানোর একটা উদ্যোগ নিয়েছি। যদি কেউ আমার এই ইউটিউব চ্যানেল দেখেন, শোনেন, সে আমার পাওনা হবে। তবে আমার নিজেরও নিজেকে শোনানো হচ্ছে এবং ভবিষ্যতেও বারবার আমি নিজেকে নিজে শোনাতে পারবো, হয়তো বুঝতেও পারবো কোথায় আমার খামতি রয়েছে আমার লেখায়, আমার পড়ায়। আমার পড়ায় অনেক খামতি আছে আমি জানি, কিন্তু আমার লেখাতেও যে খামতি আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে এবং আবার নতুন করে আমাকে লেখার কাজে ব্রতী হতে হবে। এই ইচ্ছে নিয়ে, এই ভাবনা নিয়ে আমার এই কবিতা পাঠ পর্ব চলছে। আজ এখন জীবন যেরকম ছিল এই বই থেকে, এই বইয়ের কবিতা আগেও পাঠ করে আপনাদের শুনিয়েছি। আজ এখন আবার কয়েকটি কবিতা পড়ব। এখন প্রথম কবিতা, উদাসীনতার মোহ। এক সময় নাকি এখানে একটা নদী ছিল, এখন সে জায়গাটা নেহাতি দিন, ফাঁকা, শুকনো, বিমর্ষ মনের ছায়া পড়ে আছে, অবাঞ্ছিত প্রার্থনার মতো। কেউ আসে না এখানে, কেউ কখনো এলেও তার সম্পূর্ণটুকু নিয়ে আসে না, ছোঁয়াচ বাঁচিয়ে রাখে। অথচ এখানে কোনো নীলকুঠি বা গুমঘর ছিল না কখনো। ভুল করতে ভালোবাসা ছেলেটি এখানে আসে, একা বসে থাকে। শুনেছে একা থাকলে লোকে নাকি চিন্তা করে, কিভাবে চিন্তা করতে হয় জানে না সে। ক্রমে ক্রমে দূর থেকে কয়েকটা কর্কশ গলার স্বর, পালক ওঠা সঙ্গীবিহীন পাখি আসে তার কাছে, চিন্তার জামা গায়ে দিয়ে। অনেকটা দূর দিয়ে কারা একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে, মুখে তাদের হরিনামের স্লোগান। যার মৃতদেহ সে হয়তো অদূরে কোথাও দাঁড়িয়ে আছে বিরক্তি নিয়ে। এই বিমর্ষ চিৎকার হয়তো তার পছন্দ নয়। শালুকের নাম, বকুলের নাম, ঘেঁটুর নাম তার পছন্দ। পরের কবিতা, কল্পনা। ক্লাস নিতে এলেন রাঘববাবু, বাংলার শিক্ষক। পড়ান, পড়তে শেখান, লেখান, লিখতে শেখান, দেখান, দেখতে শেখান। অনেক কথা বলেন আর বলিয়েও নেন সবাইকে দিয়ে। সেদিন লিখতে দিলেন জীবনের লক্ষ্য। স্কুলের পাশেই একটা বড় পুকুর, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ নাকি স্থল। সেই 3 ভাগ জলের মধ্যে 3 ভাগ জলই বোধহয় এই পুকুরটিতে থাকে। জীবনের লক্ষ্য খুঁজতে গিয়ে তার চোখে পড়ে সেই পুকুরের জল, জলের রং, পদ্ম পাতার ওপর বসে থাকা কয়েকটা পাখি। পূব পাড়ে ঝুঁকে আছে বাঁশের ঝাড়, সেখানে নিশ্চয়ই তাদের ছায়ার ফাঁকে ফাঁকে অনেক মাছ। মনে মনে আরও কিছু গাছ তার পাড়ে পাড়ে বসিয়ে নেয় সে, কদম, বকুল, তাল, পাকুড়। জীবনের লক্ষ্য লেখা খাতাগুলো জমা পড়ল। ডাক্তার
ইঞ্জিনিয়ার, মাস্টার, দিদিমণিতে ভরে উঠল রাঘববাবুর টেবিল। কয়েকজন ক্রিকেটার, ফুটবলারও ছিল, আর একজন ছিল মাত্র কবি, একা, মুখ নিচু করে, কাচুমাচু, সাদা। পরের কবিতা, গ্রাহক হওয়া। একদিন সজনে গাছে মৌমাছি দেখেছি, একদিন দেখেছি শাল জঙ্গলে, একদিন জলের বুকে পাথর দেখেছি, পাথরের চোখে একদিন সমুদ্র। আমাদের আম গাছের বাগান আছে, বাগানের মধ্যে অনেক লেবু গাছ। একই গাছে হনুমান এবং প্রজাপতি বসে সময়ে সময়ে। তাদের ভালোবাসা রং ও নির্যাতন হয়ে লেগে থাকে সেই সব গাছেদের অযৌন প্রেমে। জীবনকে বিজ্ঞান বলে মেনে নেওয়ার ক্লাসে যৌনতা ও যৌন প্রকরণ নিয়ে ভুল ও সঠিক কিছু চর্চা করা হয়। সদ্য গোঁফ গজানো বন্ধুদের সিগারেট, গাঁজা, মদ ও খুকিদের নিয়ে কিছু ফিসফাস কল্পনার আড্ডাও চলে। ডিম কিভাবে কোন গাছে তৈরি হয় জানার জন্য লাইব্রেরির গ্রাহক হয়েছি। বড় হওয়া। আখ মারাই হচ্ছিল আখশালে, মেশিনে পিষে বার হচ্ছিল আখের রস। পাশেই দুটো বড় উনুন, লোহার কড়াইয়ে সেই রস ফুটিয়ে গুড় তৈরি হচ্ছে। ছেলেপুলেরা গিয়ে দাঁড়ালে খালি হাতে ফেরায় না তাদের শালের মালিক, একগাছা করে আখ প্রত্যেককেই দেয়। ছেলেটিও সেদিন গিয়েছিল, এক গ্লাস টাটকা রস দিয়েছিল তাকে, চোঁ চোঁ। তারপর বড় একটা আখ আরও, সেটা নিয়ে মাঠের মাঝ বরাবর হাঁটতে থাকে সে। এক জায়গায় বিরাট লম্বা একটা খাল, কচুরিপানায় ঢাকা, দেখা যায় না আকাশ। খালের দুধারে সাদা বকের দল বসে আছে অসীম ধৈর্য নিয়ে। চাষিরা একদিন এই খালের জলে তাদের পাট গাছ পচতে দিয়েছিল। খালের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে পাট গাছ থেকে পাট আর কাঠি আলাদা আলাদা করছিল লোকগুলো, দেখছিল সে। সাদা বকগুলো সেদিনও ছিল একটু দূরে দূরে। সূর্যের রূপলি আলো আর একটা পচা গন্ধ মিশেছিল পাটের গায়ে। মাঠ বরাবর হাঁটতে হাঁটতে বড় হয়ে যাচ্ছিল ছেলেটা। আবিষ্কার। দুটো সাপ গল্পগাছা করছিল আমবাগানে, একান্ত নিভৃতে। এখন আমের সময় নয়, আম লোকও বড় একটা আসে না সেদিকে। অসংখ্য গাছের তলা দিয়ে অনেক রাস্তা এদিকে ওদিকে সেদিকে, যেন পথিককে বিভ্রান্ত করাই তার উদ্দেশ্য। যারা পৌঁছাবার আগে ঠিকানা নির্দিষ্ট করে নেয় তাদেরই ঠকায়। আবার অবাক হয়ে দেখে সেই ভুল, বেভুল লোকেরাই নতুন রাস্তার জন্ম দেয়। বড় রাস্তার গুমর সহ্য হয়নি ছেলেটার, ঢুকে পড়েছিল আমবাগানে। শঙ্খলাগা সাপেদের দেখেছিল খুব কাছ থেকে। তার ভেতরেও একটা সাপ যেন কুণ্ডলি ছেড়ে সোজা হচ্ছিল, ছোবল মারছিল মনের দেওয়ালে। আর কিছু ছবি সক্রিয় হচ্ছিল শূন্য ক্যানভাসে। আয় আয় আয়, গাছেরা ডাকে পরস্পরকে। মানুষের নাম দেওয়া ইতর প্রাণীরা ডাকে পরস্পরকে, জ্বর অজর ডাকে পরস্পরকে। তারও ভেতর থেকে সেই ডাক উঠে আসছে। শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষ ডাকছে, আয় আয় আয়। কাকে ডাকছে জানে না।
আজকের শেষ কবিতা ইন্দ্রজাল। সে চলে গিয়েছে অনেক আগে, সে যে কে জানতো না ছেলেটি। লেখকও জানে না, পাঠকেরও তাই জানার উপায় নেই। ছায়াটি কেবল এখনো রয়ে গেছে, ছেলেটির সঙ্গে সে ছায়ার ভাব, গন্ধ, বাক্য বিনিময় চলছে হাওয়া ও আলোর পৌরোহিত্যে। রাস্তার সঙ্গে বিভিন্ন রকম বয়সের কথাবার্তা হয়। প্রত্যেক বয়সেরই একটা নির্দিষ্ট অভিযোগ থাকে, সূর্য তাকে যথাযথ পাত্তা দেয় না। পক্ষপাতিত্বের দোষে ছোট বড় সব গাছ এবং একই গাছের সব পাতা সমান রেজাল্ট করতে পারে না কিছুতেই। ভূতের গল্প, পরীর গান, ডিটেকটিভের ম্যাজিক যখন সেই বয়সের ছেলেদের অমনোযোগী করে তোলে, কে যেন তাকে অর্থহীনতার অর্থ খুঁজতে বলে। বুঝতো কি ছেলেটা সেসব অযৌক্তিক প্ররোচনা?